গণমাধ্যমকে সবসময় আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগ যেই উপায়ে এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছে সেটা গণমাধ্যমের বলা যায় একেবারে গণমাধ্যমকে খাদের কিনারে নিয়ে গেছে। তার কারণ কি? তারা হচ্ছে ওই যে শেখ হাসিনা যেটা বলবো যে আমি প্রচুর গণমাধ্যম দিয়েছি, প্রচুর চ্যানেল, প্রচুর পত্রিকা ইত্যাদি ইত্যাদি অনুমোদন দিয়েছি, এবং সেটার ফলে তারা মানে তিনি দেখাতে চেয়েছেন যে গণমাধ্যমের বিস্তারটা ঘটেছে ওনার সময়। কিন্তু এটা উনি যেটা করেছেন যে উনি ওনার যে মতপুষ্ট বা ওনার আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিদেরকে এই গণমাধ্যমগুলো দেওয়া হয়েছে। এটার ফলে যেটা হচ্ছে আমাদের মার্কেটটা, এই গণমাধ্যমের মার্কেটটা যতটুকু এটা স্যাচুরেটেড হয়ে গেছে। বাংলাদেশে আসলে এতগুলো গণমাধ্যম, সেটা পত্রিকা হোক বা টেলিভিশন, এগুলো চালানোর মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রডিউস করে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় না করে। মানে আমাদের 40-45টার মতো টেলিভিশন চ্যানেল বা আর অন্তত 50টার মতো তো পত্রিকা চলে। তো এতগুলো গণমাধ্যম চালানোর মতো সাংবাদিক আসলে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বা বিভিন্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে প্রডিউস করে না মনে হয়। কিন্তু যেটা হচ্ছে যে আপনার এই পরিমাণ গণমাধ্যম হওয়ার ফলে সাংবাদিক হওয়ার কোয়ালিটি নেমে গেছে। অর্থাৎ মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক জায়গায় আমরা দেখি সাংবাদিক হিসেবে নিয়োগ পেতে লাগে না। আমরা এটাও দেখেছি যে সাংবাদিক হতে আমরাও রাজি হয়েছি যে অনেক ভিন্ন বেতনে, অনেক কম বেতনে সাংবাদিক হতে মানুষ রাজি হচ্ছে। এবং আমরা দেখছি বিভিন্ন মানে বিভিন্ন গণমাধ্যম এই ট্রেন্ডটাই চালু করে দিল যে আসলে 8-10 হাজার টাকা বেতন দিয়ে হচ্ছে সাংবাদিক নেওয়া যায়। এটা হয়েছে কারণ হচ্ছে ওই যে গণমাধ্যমের তো একটা অ্যাট্রাকশন, একটা প্রেস্টিজ বা ওই যে টিভিতে স্ক্রিনে নিজেকে দেখা, এটার কারণে মানুষের একটা আকর্ষণ থাকে। কিন্তু এটার ফলে যেটা হয়েছে যে এই পেশাটা ক্ষতিগ্রস্ত। তো এরকম যেটাকে আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলছি, যেটার যেই পেশার ব্যক্তিদের উপর রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে, তাদের এবং খুবই ইন্টেলেকচুয়ালি এন্ড ফিজিক্যালি ডিমান্ডিং পেশা, সেই পেশার যেই বেতন, সেই বেতনটা আসলে অনেক ক্ষেত্রে আপনার একেবারে, আপনি যদি দেখেন যে গার্মেন্টস শ্রমিকদের আমাদের যে বেতন চাওয়া হয় ন্যূনতম মজুরি লাস্ট ওনারা যে দাবি করেছিলেন, সেই বেতনের মতো বা তার চেয়ে কম বেতনেও অনেক সাংবাদিক নিয়োগ পান গণমাধ্যমে, সেটা আমি জানি। তো এই অবস্থাটা তৈরি করা হয়েছে, এটা ফুল যে ইকোসিস্টেমটাই আসলে গণমাধ্যমের জন্য ক্ষতিকর হয়েছে। তো আমরা ওই স্বাধীনতার জায়গায় যেটা আমরা দেখি, একটা হচ্ছে যেটা বললাম যে মালিকানার জায়গায় আমরা দেখেছি যে কিভাবে 5 আগস্টের পরে মালিকানার হাত বদল হয়েছে। বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ পদগুলোতে, বিভিন্ন গ্রুপ অফ মানে মিডিয়া গ্রুপের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন দলীয় মদতপুষ্ট লোকরা এখানে গেছেন এবং পরবর্তীতে তারা সেই দলীয় এজেন্ডা, সেই ন্যারেটিভটাই প্রচার করেছেন। আমরা জাস্ট চেঞ্জ দেখেছি। মানে চেঞ্জ বলতে হচ্ছে আমরা চেঞ্জটা দেখেছি যে তারা আগে একটা দলীয় ন্যারেটিভ প্রচার করতেন, এখন অন্য একটা দলীয় ন্যারেটিভ প্রচার করে। আরেকটা জিনিস আমরা আশঙ্কাজনকভাবে দেখেছি যে গণমাধ্যমে যে নিয়োগগুলো হচ্ছে, সেই নিয়োগগুলোর ক্ষেত্রে এই সেটা মিড লেভেল হোক, আপার লেভেল হোক, বিভিন্ন মতের লোক বা বিভিন্ন দলের লোক, এবং এখানে দুটো দল খুব অগ্রসর ভূমিকা পালন করছে। এবং আমরা আসলে এখন ঘুরে ফিরে বলতে পারবো যে আগে মানুষ বলে আসলে আগে এই চ্যানেল বা এই পত্রিকা এই দলের ছিল, এখন তারা অনেক দলের। এই দলের পরিচয়ের ঊর্ধ্বে আসলে আমাদের গণমাধ্যমের কথা প্রয়োজন। সেই জায়গায় আমরা যেটা মনে করি যে গণমাধ্যমে আসলে একটা এডিটোরিয়াল পলিসি থাকতেই পারে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দেখি যে প্রেসিডেন্ট ইলেকশনে ওনারা কোনো একজন প্রার্থীর পক্ষে ওনাদের অবস্থান নেয়। তো ঘোষণা দিয়ে এডিটোরিয়াল পলিসি ওনারা এটা নিলে এটাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেটা হয় যে একটা নিরপেক্ষতার মোড়কে যখন আসলে দলীয় কাজ করা হয়, তখন যেটা হয় ওই যে ক্ষোভটা আসলে থেকে যায়। ক্ষোভের আউটলেটটা বিভিন্ন রকম ভাবে হয়। সেটা হয়তো কেউ ভাবে করে, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করে, কেউ হয়তো মানে আনজাস্টিফাইড সমালোচনা করে। সেটা হয়তো আমাদের চেঞ্জ করার জন্য এটা সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর এই নিয়ন্ত্রণ করার প্রবণতা দূর করতে হবে। আর একই সাথে যেটা গণমাধ্যম সংস্কার কমিশনের ইয়াতে এসেছে, সুপারিশে এসেছে, সেটা হচ্ছে যে আমাদের একটা মালিক একটা হাউসের অধীনে 4-5টা করে মিডিয়া আছে। আমরা মনে করি ক্রস ওনারশিপটা বন্ধ করা খুব জরুরি। এবং আমরা যদি ভবিষ্যতে আমাদের যে নির্বাচন ইশতেহারের কথা আপনারা জানতে চেয়েছেন, সেখানে আমরা এই বিষয়টা জোরালোভাবে তুলে ধরবো যে এক মালিকের অধীনে একটা গণমাধ্যম থাকাই ভালো। এবং সেটা হতে পারে যে এক মাধ্যমে, অর্থাৎ প্রিন্ট মিডিয়া একটা, টেলিভিশন মিডিয়া একটা, এরকম হয়তো হতে পারে। কিন্তু মানে এইটা যে একটা যে আপনার রুপার্ট মার্ডকের মতো যে বাংলাদেশে একটা মিডিয়া মহল হওয়ার চেষ্টায় অনেকে আছেন বা অনেকে হয়ে গেছেন, এটা বাংলাদেশের গণমাধ্যমের জন্য ক্ষতিকর। সেকেন্ডলি আপনার
আহ, গণমাধ্যম যেই সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের ব্যাপারে যদি বলি, সেটার ব্যাপারে আমাদের মনে হয়েছে যে যে পেশাগত কাজে নিয়োজিত সাংবাদিকদের জীবন স্বাধীনতা এবং গোপনীয়তা থেকে বঞ্চিত করা হলে বা তার গৃহপ্রবেশ তল্লাশি এই জায়গাটায় যে ধারাটা বাদ দেওয়া হয়েছে সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশে, এটা আমাদেরকে কিছুটা আশাহত করেছে। কেননা এটা গণমাধ্যম মানে গণ অভ্যুত্থানের সরকার, তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে সাংবাদিকদের যেই রকম সুরক্ষাগুলো দেওয়া প্রয়োজন, যেই সুরক্ষা না পেয়ে গত 15 বছর সাংবাদিকদের অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও হয়তো অনেক ধরনের রিপোর্টিং তাদের করতে হয়েছে, সেই সুরক্ষাগুলো এখানে দিল। কিন্তু সেটা এই ধারাটা কেন বাদ দেওয়া হলো সেই ব্যাখ্যাটা আসলে আমরা আমাদের এই বিশেষ করে তথ্য উপদেষ্টার কাছেই চাই যে আসলে কেন এই ধারাগুলো বাদ যাবে। তো আমরা মনে করি এটা থাকা দরকার এবং গণমাধ্যম যে কমিশন অধ্যাদেশটার কথা বা গণমাধ্যম কমিশনের যে সুপারিশটা এসেছিল সংস্কার কমিশন থেকে, সেটা আমরা মনে করি হলে খুব ভালো হতো। তো যেটা হচ্ছে যে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষার জন্য এগুলো কি আপনাদের ইশতেহারে থাকছে? এটা আমাদের ইশতেহারে আমরা রাখার চেষ্টা করবো। আমাদের আমরা এটা রাখতে চাই, কেননা আমরা মনে করি যে সাংবাদিকদের গণমাধ্যমের নিজেরা অ্যাকাউন্টেবল হওয়ার যদি একটা মেকানিজম থাকে তাহলে ভালো হয়। মানে এটা তথ্য মন্ত্রণালয় অথবা আপনার এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন সমালোচনার বাইরে যে যদি বাংলাদেশে যারা গণমাধ্যম রয়েছে তাদের নেতৃবৃন্দ মানে সিনিয়র সাংবাদিক যারা রয়েছে, সেটা যদি কোনো একটা মেকানিজম তারা থাকে, সেটা গণমাধ্যম কমিশন হোক বা অন্য যে কোনো মাধ্যম হোক, ধরুন অ্যাকাউন্টেবিলিটি তারা নিজেরা নিশ্চিত করলে অন্যদেরকে যে আসলে এখানে প্রেশার ক্রিয়েট করা লাগে না। কিন্তু আমরা এখন কি দেখছি, আমরা এখন মহামারীর মধ্যে আছি। মহামারীটা হচ্ছে ফটোকার্ডের মহামারী। এবং আমি কিছুদিন আগে আমরা আলোচনা একটা জায়গায় বলেছিলাম যে আসলে এই যে ফটোকার্ড যে হয়, এই ফটোকার্ডের কি কোনো আসলে এডিটোরিয়াল পলিসি আছে কি? আমি দেখতে পাচ্ছি যে আসলে যখন আমি প্রতিবাদ লিখে দিচ্ছি তখন গণমাধ্যম বা সংবাদ মাধ্যমকে বলছে যে ভিতরে যা রিপোর্ট আছে সেটা ঠিক আছে, কিন্তু আপনার ফটোকার্ডে যেই দুটো লাইন আপনি লিখছেন, ওই দুটো লাইন তো মানুষ নিউজ হিসেবে কনজিউম করছে এবং মানুষ এটাকে বাস্তবতা বা সত্য হিসেবে ধরে নিচ্ছে। আপনি ক্লিক বেট হেডলাইন করবেন এবং তারপরে ফটোকার্ডটা হবে ওই ক্লিক বেট হেডলাইনের অনুসরণ করে, এবং তারপরে হচ্ছে মানুষ বিভ্রান্ত হবে এবং তারপরে হচ্ছে রাজনৈতিক দল বা ধরুন ভুক্তভোগী যারা তারা হচ্ছে ক্ষুব্ধ হবে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং তখন মনে হবে আসলে গণমাধ্যমের স্বাধীনতার কোনো অর্থ চলে আসবে। তো আমাদের দুই দিকেই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। একটা হচ্ছে আমাদের মেকানিজমটা গণমাধ্যম কমিশন বলি, সাংবাদিক সুরক্ষা বলি, এই যে একচেটিয়া মালিকানা যেটা কর্পোরেট মালিকানার ফলে যে অবস্থাগুলো হচ্ছে, এই যেই পুঁজিপতি এবং এই কর্পোরেট মালিক এবং ব্যবসায়ী সাথে রাজনীতিবিদদের যে নেক্সাস, সেই নেক্সাসটা আসলে আমরা গণভূতানের পরে ভাঙতে পারি না এবং আমাদেরকে আবার ঘুরে ফিরে ওই নেক্সাসের উপর ভরসা করতে হচ্ছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে কিছু মানে একটা কর্পোরেট গ্রুপের হাতে 5-10টা বা আমাদের ভাষায় কোনো সময় 18টা মিডিয়া আছে, ওনারা তো চাইলেই মানে মিথ্যাকে সত্য বানিয়ে ফেলতে পারে। তো এইরকম বিষয়ে আসলে আমাদের গভর্নমেন্ট ইন্টারভেনশন প্রয়োজন, সেটা আমরা যেমন মনে করি, একই সাথে সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন বলে মনে করি এবং রাজনীতিবিদদের সাথে হয়তো গণমাধ্যম একটি ডায়ালগ আরো বেশি হওয়া প্রয়োজন। কেননা অনেক ক্ষেত্রে গণমাধ্যম তাদের দায়িত্ব পালন করে বা তাদের সাংবাদিকতা যেটা সেটাই পালন করে, কিন্তু আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমি কিছুদিন আমার গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা, আমি কিছুদিন এখন রাজনীতিতে থাকার অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে বিষয়টা আমার বিরুদ্ধে রিপোর্ট গেলেই আমার শত্রু এবং ধরে নেওয়া হয় অনেক ক্ষেত্রে। এটা হয়তো গণমাধ্যমের দিক থেকে নট নেসেসারি লাগবে, সেটা হয়তো আমাদের গণমাধ্যম এবং রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেও একটু সংলাপ হওয়া প্রয়োজন। এরকম সংলাপ আরো আয়োজন করা প্রয়োজন। সিরিয়াসকে ধন্যবাদ এরকম একটি আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা গণমাধ্যমের স্বাধীনতা এবং সেটার জন্য যে কাঠামোগত সংস্থা সেটার পক্ষে থাকবে এবং আমাদের ইশতেহারও সেটা প্রতিফলন। ধন্যবাদ। থ্যাংক ইউ বসির, থ্যাংক ইউ। এবারে বলবার জন্য অনুরোধ করছি